তারাপীঠ হিন্দুদের কাছে এক পবিত্র স্থান, যা কিনা সতীপীঠ হিসাবেও খ্যাত, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। তাই আজ আমি অভিক আপনাদের একদিনে তারাপীঠ ভ্রমণ করাবো। ছোট গাড়ি ভাড়া পার হেড 50 টাকা, বড় গাড়ি 40 টাকা, যেখানে আপনাদের দেব কম খরচে ভালোভাবে থাকার জায়গার সন্ধান। রেট করবে আপনার 400-500। বলবো কিভাবে নিঃশুল্কে মায়ের ভোগ পাবেন। অবশ্যই দেখাবো মা তারার একটি ঝলক, থাকবে আরো অনেক তথ্য। মন্দির 5:30 থেকে 6টা পর্যন্ত খোলা। তাহলে তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করি। গুড মর্নিং, নমস্কার, আমি অভিক আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আছি বালি স্টেশনে। আজ ব্লগ শুরুর আগে একটা পান্নালাল ভট্টাচার্যের গাওয়া একটা বিখ্যাত গানের কথা মনে পড়ে যাচ্ছে। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি কর্মা, লোকে বলে করিয়া আমি। আজ কোথায় যাচ্ছি সেটা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। আমরা আজকে যাচ্ছি তারাপীঠে তারা মায়ের দর্শনে। চলুন শুরু করি। জয় মা তারা। ঘড়িতে সময় তখন সকাল 5:45, যখন আমাদের প্রথম যাত্রাসঙ্গী ব্যান্ডেল লোকাল বালিতে এলো। আমাদের বালি থেকে রামপুরহাট যাওয়ার জন্য অপশান তো ট্রেনের হাওড়া গিয়ে অনেকগুলো ট্রেন ধরাই যায়, কিন্তু আজকে আমরা বালি থেকে প্রথমে যাব শেওড়াফুলি। শেওড়াফুলি থেকে ট্রেন চেঞ্জ করে ওখান থেকে গণদেবতা এক্সপ্রেস ধরবো, ধরে আমরা রামপুরহাট যাব। তো এইটা আজকে আমাদের রুট। একটু অন্যরকম, হাওড়া যাওয়ার যে ঝক্কি সেটা নেব না বলেই হয়তো সিট পেতে একটু সমস্যা হবে, কিন্তু যাই হোক সেইভাবেই আমরা যাব। বালি থেকে শেওড়াফুলি যেতে সময় লাগে 17 মিনিট, কিন্তু বালি থেকে হাওড়া, তারপর হাওড়া থেকে শেওড়াফুলি পৌঁছাতে অনেক বেশি কিন্তু সময় লাগে। তাই সময় বাঁচানোর জন্য এই রুটটাই আমি সিলেক্ট করলাম। সকাল থেকে আমার একটা বিশেষ কাজও বাকি ছিল, সেটা হলো চা খাওয়া। শীত, গ্রীষ্ম বা বর্ষা যাই হোক না কেন, বাঙালির কিন্তু এক কাপ চাতেই ভরসা। সকাল সকাল চা দিয়েই শুরু করলাম। ঘড়িতে সময় তখন সকাল 6:47। নির্ধারিত সময় থেকে 23 মিনিট বিলম্বে শেওড়াফুলি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করল 13017 আপ হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস। যথারীতি ট্রেনের সিট না পেয়ে চলে এলাম ট্রেনের দরজায়। ঘড়িতে সকাল 6:50, শেওড়াফুলি ছাড়লো, পরবর্তী স্টপেজ ব্যান্ডেল। চলুন এগোনো যাক। বালি থেকে রামপুরহাট পৌঁছাতে আমাদের জেনারেল ক্লাসে ভাড়া পড়েছিল 80 টাকা। আর যদি এই রাস্তাটাই এই ট্রেনের থার্ড এসিতে আপনারা যাত্রা করেন তাহলে ভাড়া 505 টাকা, এসি চেয়ার কারে ভাড়া 365 টাকা, স্লিপারে ভাড়া 170 টাকা, রিজার্ভেশন সিটিংয়ে ভাড়া 100 টাকা। এছাড়াও আপনারা হাওড়া থেকে অনেক ট্রেন আছে যাতে করে রামপুরহাট পৌঁছাতে পারেন। শেওড়াফুলি থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 18 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা এই মুহূর্তে পেরোচ্ছি হচ্ছে ব্যান্ডেল জাংশন স্টেশন। আর এখান থেকেই কিন্তু কাটোয়া যাওয়ার লাইন আলাদা হয়, কাটোয়া লাইন এবং বর্ধমান লাইন দুটো আলাদা হয়ে যায়। আগের দিন রাতে বৃষ্টি হওয়ার সুবাদে আজকের যাত্রাটা আমাদের খুব আরামদায়ক হয়ে গেল, আর তার সাথে ট্রেনের স্পিড আর ক্রসিং ট্রিপটা আরও আকর্ষণীয় করে দিল।
এবারে আমাদের সঙ্গে দেখা হবে অমৃতসর থেকে হাওড়াগামী 13006 টাউন অমৃতসর হাওড়া মেলের সঙ্গে। আর এইভাবে এনজয় করতে করতে পৌঁছে গেলাম বর্ধমান জাংশনে। শেওড়াফুলি থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 137 কিলোমিটার পথ অতিক্রান্ত। গাড়ি এসে পৌঁছেছে তার পঞ্চম টেকনিক্যাল স্টপেজ বোলপুর শান্তিনিকেতনে। তো ঢোকার সময় ছিল 8:29, এখন বাজে হচ্ছে 8:59, মানে গাড়ি পুরো আধ ঘন্টা ডিলে আছে এখানে। বোলপুর থেকে আরও 4টে স্টপেজ পরে কিন্তু আমাদের গন্তব্য রামপুরহাট। রামপুরহাট স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে 10:11 পৌঁছিয়েছে হাওড়া থেকে আজিমগঞ্জগামী গণদেবতা এক্সপ্রেস। 9:47 ঢোকার টাইম ছিল, গাড়ি ঢুকেছে এখানে 10:11। এই খুব সামান্য কিছু সময়ের জন্য লেট করেছে। যাই হোক, এই 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। 2 নম্বর প্ল্যাটফর্মে উঠে আপনাকে ওভারব্রিজে উঠতে হবে। ওভারব্রিজে ওঠার জন্য কোনো অসুবিধা নেই, এসকালেটার আছে প্ল্যাটফর্মে। সেই এসকালেটার দিয়ে আমরা বেরিয়ে এসেছি। এসকালেটার দিয়ে বেরিয়ে এসে 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে এসেছি। এই মুহূর্তে আমরা আছি প্ল্যাটফর্মের বাইরে। আর এখান থেকে তারাপীঠ যাওয়ার জন্য শেয়ার গাড়ি বিভিন্ন কিছু পাওয়া যায়। আর প্ল্যাটফর্মটার আর্কিটেকচার কিন্তু খুব সুন্দর, ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। অনেক দিন বাদে যদিও আমি রামপুরহাটে এলাম, বাট প্ল্যাটফর্ম নো ডাউট খুব সুন্দরভাবে সাজানো। যাই হোক, এবার এখান থেকে আমরা আগের দিকে এগোবো। আগে এগিয়ে কীভাবে তারাপীঠ পৌঁছাই সবটা শেয়ার করছি। ক টাকা ভাড়া লাগলো, কী খরচা হলো সব বলবো। কোথায় থাকবেন আপনারা সেটাও শেয়ার করবো। চলুন এগোই, দেখতে থাকুন। রামপুরহাট স্টেশন থেকে বাইরে বেরিয়েই নজরে পড়ল পরোটা আর ঘুগনির দোকানে। আর খাবারের গন্ধ মনে করিয়ে দিল সকাল থেকে চা ছাড়া আর পেটে কিছু পড়েনি। তাই 20 টাকার বিনিময়ে 2টো পরোটা আর ঘুগনি দিয়ে আজকে ব্রেকফাস্ট সেরে নিলাম। খাবারের স্বাদ কিন্তু নিঃসন্দেহে প্রশংসনীয়। রামপুরহাট থেকে তারাপীঠ তোমরা কত করে ভাড়া নাও? আমাদের ভাড়া হচ্ছে ছোট গাড়ি ভাড়া পার হেড 50 টাকা, বড় গাড়ি 40 টাকা। বড় গাড়ি 40 টাকা। সবসময় দিন রাত সবসময় একই ভাড়া? রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠের মন্দিরের দূরত্ব 8.8 কিলোমিটার। এক্ষেত্রে গাড়িতে সময় লাগে মিনিট 20 মতো। তবে আপনারা চাইলে কলকাতা থেকে সড়ক পথে নিজের গাড়িতে সরাসরি তারাপীঠ পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে ভায়া বর্ধমান বোলপুর হয়ে আপনাদের গাড়িতে সময় লাগবে 4 ঘন্টা 40 মিনিট মতো। এছাড়াও আপনারা চাইলে কলকাতা থেকে তারাপীঠ এসবিএসটিসি এবং সিটিসির বাসে করে পৌঁছাতে পারেন। সময় লাগে 5.5 ঘন্টা থেকে 7 ঘন্টার মতো। আর সিটিসির বাসে ভাড়া পড়ে 550 থেকে 600 টাকা। আলাপ করাই যার জন্য আজকে তারাপীঠ আসা, তার সঙ্গে বিদ্যুৎদার জন্য কিন্তু আজকে আমরা তারাপীঠে এসেছি। মানে ওরই বেশি উৎসাহ ছিল তারাপীঠ আসার, ওই জন্য কালকে সন্ধ্যেবেলা হঠাৎ করে আমরা প্ল্যান করেই এসেছি। যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানটা, তার ঠিক পেছন দিকে এই দিকটায় হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে মা তারা সরণী। মা তারা সরণী দিয়েই কিন্তু আমরা ভেতরে ঢুকবো, মন্দিরের দিকে প্রবেশ করবো। কি স্যার, চলুন তাহলে এগোই। চলো। যদিও আমরা একদিনের জন্য এসেছি, কিন্তু ফ্রেশ হওয়া, মোবাইলে চার্জ দেওয়া আর লাগেজ রাখার জন্য মন্দিরের কাছাকাছি একটা হোটেলে রুম নিয়েছিলাম। দাদা, আপনার এখানে নন এসি আর এসি রুমের রেটটা কত একটু বলবেন? নন এসি আমার এখানে সিঙ্গেল বেড যেটা আছে ওটাতে আপনার 3 জন থাকতে পারবে। ওটা রেট পড়বে আপনার 400, 500,
রেঞ্জে হয়। আর ডবল বেডটা 800, 700, 800। আর এসি হচ্ছে 800 টাকা সিঙ্গেল বেড, আর ডবল বেড এসি হচ্ছে 1200 টাকা। ডবল বেড এসিটা কত? 4 জন? ডবল বেড এসিতে আপনার 6 জন। হ্যাঁ, ডবল বেড এসিতে 6 জন, সিঙ্গেল বেডে 4 জন? সিঙ্গেল 3 জন। আমরা পাল ভবন হোটেলে একটা নন এসি রুম, যার রুম নাম্বার 101 নিয়েছিলাম। রুমে 3 জনের থাকার মতো একটা বড় বেড, একটা ইন্ডিয়ান স্টাইলের টয়লেট আর একটা রাস্তার ধারে বড় বারান্দা আছে। হোটেল মন্দির থেকে হাঁটা পথে 3 মিনিটের দূরত্বে। আর আজকে আমাদের হোটেলে রুম ভাড়া পড়েছে 400 টাকা। তাহলে একেবারে ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে মন্দিরে পৌঁছে কথা হচ্ছে। হোটেলে আধ ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে আমরা এগোলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে যাওয়ার রাস্তার দুপাশে আপনি অনেক রকমের খাবারের দোকান, ঘর সাজানোর সামগ্রীর দোকান এবং পুজোর ডালার দোকান পেয়ে যাবেন। তোমার দোকানের নাম? চতুর্দশী। চতুর্দশী। আচ্ছা, তোমার এখানে ডালা মিনিমাম কত টাকা? আপনার যেটা ইচ্ছা 51, 100, 150, 200 যেটা ইচ্ছে। মানে মিনিমাম হচ্ছে 51 থেকে শুরু। হ্যাঁ, 51। এবার যেরকম উপরে উঠবে। আর ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম আপনি ওখানে শুরু যত বাড়াবেন বাড়বে। যত বাড়াবে? আচ্ছা আচ্ছা, যত বাড়াবে মানে 1000, 2000, 3000ও হতে পারে ডালা। হতে পারে। আর মন্দির কটা থেকে কটা অবধি খোলা হয়? মন্দির 5:30 থেকে 6টা পর্যন্ত খোলা। সন্ধ্যেবেলা? মানে 12টা বন্ধ হয় ভোগের লেগে। হ্যাঁ, দুপুরে 12টার সময় ভোগের জন্য বন্ধ হয়। 1:30টা চালু হয়। আবার 1:30টায় চালু হলো, আবার সন্ধ্যে 5:30, 6টা অবধি খোলা। 6টা পর্যন্ত। 6টা পর্যন্ত। আর তারপর রাতে? মায়ের আরতি হবে, তারপরে আবার পুজো চালু হবে। আচ্ছা, আর রাত্রে কটা অবধি? রাত্রিরে ধরুন লাইনে যতক্ষণ লোক থাকবে। যতক্ষণ লোক থাকবে ততক্ষণ। মানে সেটা 10টা হতে পারে, 11টা হতে পারে। মন্দিরে মোট 2টো প্রবেশদ্বার আছে, আর এখন আমরা 2 নম্বর প্রবেশদ্বারের সামনে আছি। এখানে কিন্তু জুতো রাখার জায়গা আছে। আপনি যেখান থেকে ডালা নেবেন সেখানেও জুতো রাখতে পারেন, বা এখানে মন্দিরের যে জুতো রাখার জায়গা সেখানেও জুতো রাখতে পারেন। 3 টাকা করে জুতো জোড়া রাখার খরচা আমরা এখানে রেখেছি। যাই হোক, রেখে এবার মন্দিরে প্রবেশ করছি। তারাপীঠে পৌঁছে হোটেলে রুম নেওয়ার পর নেক্সট আমরা যাচ্ছি মায়ের মন্দির দর্শন করতে। তো এন্ট্রান্স গেট দিয়ে ঢুকে এই মুহূর্তে এখানে আছি। জেনারেল লাইন এখন কিন্তু ফাঁকা আছে, যেহেতু মন্দির বন্ধের সময় হয়ে গেছে। তো আমরা এগুলোই আগে দর্শন করি মায়ের, তারপর আপনার সঙ্গে কথা বলছি। তারাপীঠ একটি সিদ্ধপীঠ। এখানে সাধনা করলে সাধক জ্ঞান, আনন্দ, সিদ্ধি এবং অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হন। ভগবত পুরাণ, কালিকা পুরাণ এবং মার্কাণ্ডেয় পুরাণ অনুসারে তারাপীঠে দেবী সতীর তৃতীয় নয়ন পড়েছিল। কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় উত্থিত হলাহল বিষ পান করার পরে বিষের জ্বালায় শিবের কণ্ঠ জ্বলতে থাকে। সে সময় মা তারা শিবকে আপন স্তন্য করিয়ে মহাদেবের জ্বালা নিবৃত্ত করেন। তারাপীঠের মন্দিরে এখন মোবাইল ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকেই মায়ের দর্শন করানোর চেষ্টা আপনাদের করছি। মন্দির দর্শনের পর দর্শনার্থীরা অপেক্ষা করে মায়ের ভোগ প্রসাদের, কিন্তু সমগ্র মন্দির পরিষ্কার করে মায়ের ভোগ দেওয়ার পরই সেই ভোগ প্রসাদ দর্শনার্থীদের কাছে পৌঁছায়। আর হ্যাঁ, এই ভোগ প্রসাদ কিন্তু একদমই নিঃশুল্কে। তারাপীঠে মন্দিরে আমরা একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছিলাম, যে কারণে জেনারেল লাইনে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি। মাত্র 15 মিনিটের মধ্যেই আমরা মাকে দর্শন করেছি। মাকে দর্শন করে আমরা এই মুহূর্তে এসেছি ভোগ প্রসাদ নিতে। তো দেখি আজকে মায়ের ভোগ প্রসাদে কী আছে। আমি এর আগে কোনোদিন তারাপীঠে মায়ের ভোগ প্রসাদ পাইনি আর কি, মানে কোনোদিন খাওয়া হয়নি মায়ের ভোগ প্রসাদ। অ্যাকচুয়ালি মায়ের ইচ্ছা ছাড়া তো কোনো কিছু সম্ভব না। সকালবেলা যখন আমরা বাড়ি থেকে বেরোই তখন
আমরা তার আগের দিন রাত্রিবেলা 9টার সময় ডিসাইড করেছি যে আজকে আমরা মায়ের কাছে আসবো। অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম, কিন্তু সেটা আখেরে সফল হয়ে উঠছিল না। তো যাই হোক, মা ডেকেছেন তাই জন্যই আসতে পেরেছি, এবং দর্শন হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এবার ভোগ প্রসাদ খাই। খেতে 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 আপনাদের বলছি কি খেলাম না খেলাম মায়ের ভোগ প্রসাদে আছে। আমরা মায়ের প্রসাদে কচু আর বাদাম ভাজা, পোলাও, সাদা ভাত, ডাল, কুমড়ো আলুর তরকারি, মাছ, পটল আলু সয়াবিন দিয়ে তরকারি আর চাটনি খেয়েছিলাম। আর শেষ পাতে অবশ্যই মিষ্টি ছিল। আর প্রত্যেকটা খাবারই কিন্তু আপনাকে পেট ভরা দেবে। আপনাদের সুবিধার জন্য একটা কথা বলে দিচ্ছি, আপনারা যদি কেউ তারা মায়ের ভোগ পার্সেল নিয়ে যেতে চান, তাদের ক্ষেত্রে মাটির যে হাঁড়িগুলো, যেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, সেগুলোর দাম পড়ে হচ্ছে 150 টাকা করে। আর যদি প্লাস্টিকের কন্টেনারের যে ভোগগুলো আছে মায়ের, সেই ভোগগুলো যদি মন্দির কমিটির থেকে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচা পড়বে 100 টাকা করে। মন্দিরে যখন আমরা 11:30টার সময় প্রবেশ করি, তখন কিন্তু জেনারেল লাইন একদম ফাঁকা ছিল। আমরা ঢুকেছি, 15 মিনিটের মধ্যে পুজো দিয়েছি, মায়ের দর্শন করেছি, এবং তারপর আমরা ভোগ প্রসাদও খেয়েছি। এই মুহূর্তে আমরা এসেছি এই মন্দিরের জীবিত কুণ্ডের সামনে। তো জীবিত কুণ্ড জল এখন শুকিয়ে গেছে এবং জীবিত কুণ্ড সংস্কারের কাজ চলছে। যাই হোক, যতটা জল আছে সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বলা হয় এই কুণ্ডের জলেই জয়দ্রথ সদাগরের মৃত পুত্রের প্রাণ ফিরেছিল। তার থেকেই এই কুণ্ডের নাম হয়েছে জীবিত কুণ্ড। আর একটা জিনিস খেয়াল করুন, আমরা যখন ঢুকেছিলাম তখন লাইন ছিল না, এখন কিন্তু আবার মন্দিরে ভক্তের জেনারেল লাইন যেটা ফ্রি লাইন, সেই ফ্রি লাইন কিন্তু আবার এগোচ্ছে। এরপর আমরা চলে গেছিলাম তারাপীঠের বিখ্যাত শ্মশানে, যেখানে সাধনা করে বহু সাধক সিদ্ধিলাভ করেছিলেন। আর এখানেই আছে সাধক বামাখ্যাপার সমাধিক্ষেত্র এবং পঞ্চমুণ্ডির আসন। এখানেও কিন্তু বলি দেওয়া হয়। তারাপীঠের যে শুধু মায়ের মন্দিরই বিখ্যাত তা তো নয়, তারাপীঠে কিন্তু খুব নামকরা, খুব জাগ্রত সাধন ক্ষেত্র হিসাবে তারাপীঠ কিন্তু খুব খ্যাত। তো তারাপীঠ সাধক বামাখ্যাপা বা বামদেবের জন্য তো বিখ্যাত, তাছাড়াও তারাপীঠে কিন্তু আরও একজন সাধক ছিলেন, খুব বিশ্ববিখ্যাত সাধক, যাকে কিন্তু ভগবান বুদ্ধদেব বলেছিলেন যে এখানে এসে সাধনা করে সিদ্ধি লাভ করতে। তো সেই সাধকের নামটা আমি আপনাদের থেকে শুনতে চাইছি। যে জানবেন তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন সাধক ছিলেন যাকে ভগবান বুদ্ধদেব বলেছিলেন এখানে এসে সাধনা করতে। তারাপীঠ তো মা তারার জন্য বিখ্যাত, কিন্তু যে কোনো শক্তিপীঠ বা সতীপীঠে মায়ের একটা ভৈরব থাকেন। এই সেই স্থান যেখানে সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন, এবং এই স্থানটার নাম হচ্ছে শিবা ভোগতলা। আজকের মতো একদিনের তারাপীঠ ভ্রমণ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যেহেতু 3-4 দিন পর পয়লা বৈশাখ, তাই পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা রইল প্রত্যেকের উদ্দেশ্যে। দেখা হবে। सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 3 पर